হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমার ভয়েস আর ভিডিওটা ক্লিয়ার হচ্ছে কিনা। একটু কমেন্ট সেকশনে সবাই একটু জানিয়ে দাও। ভিডিও এবং ভয়েসটা কি ক্লিয়ার আসছে একটু কমেন্ট করে জানিয়ে দাও। আহিয়া চৌধুরী, পড়না ক্লিয়ার। ওকে, সবাই একটু জয়েন করো। সবাই জয়েন করলেই ক্লাসটা শুরু করে দেব। আর সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করো যেন ভিউয়ার্সের সংখ্যা আর একটু বৃদ্ধি পেলেই আমরা ক্লাসটা শুরু করে দিব। আর সাকিব সরকার, জি সব ঠিক আছে। ওহি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো মোটামুটি অনেকেই জয়েন করেছো। তো সবাই মেসেঞ্জারে যারা তাদের ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দাও যেন তারা ক্লাসটি করতে পারে। আমরা একেবারে বেসিক থেকে ক্লাসটা শুরু করব। অধরা ওহি, আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। তো ক্লাসটা শুরু করার পূর্বে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা সবাই প্লিজ একটু খাতা আর কলমটা নিয়ে রাখবা, কারণ যখন আমরা পড়বো তখন দেখা যায় বিভিন্ন ধরনের টপিক তোমাদেরকে নোট করে রাখতে হবে। আর ফিজিক্স বলো, সায়েন্সের যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে নোটটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ পরীক্ষার আগের রাতে তোমার অতটা টাইম থাকবে না। তো নোটটা অনেক ইম্পর্ট্যান্ট তোমার জন্য। আর আশা করি ক্লাসটা সবাই এনজয় করবে। তো আজকের যে তোমরা হয়তো টাইটেল থেকেই বুঝতে পারছো আজকে আমরা কোন টপিকটা পড়াবো, সেটা হচ্ছে ফিজিক্সের, আমাদের যে 9-10-এর যে ফিজিক্স, সেই ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ গতি চ্যাপ্টারটা আমরা পড়াবো। গতি বা মোশন, গতি বা মোশন, এই চ্যাপ্টারটা আমরা আজকে পড়ার চেষ্টা করব, দেখি কতদূর পড়ানো যায়। আর বেসিক্যালি আজকে হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের বেসিকগুলো পড়ানো হবে, কারণ ম্যাথমেটিক্যাল টার্ম আজকে একটু কম হবে। আশা করি পরবর্তী ক্লাসে ম্যাথমেটিক্যাল টার্মটা আরও বেশি পড়ানোর চেষ্টা করব। আচ্ছা, তো শুরু করি। আশা করি সবাই জয়েন করেছো অলরেডি। মোশন বা গতি, এই চ্যাপ্টারটা মেনলি আলোচনা করা হবে হচ্ছে যে কোনো একটা মুভিং অবজেক্ট। যেমন তুমি যদি তোমার মাথার উপরে থাকা ফ্যানটির দিকে একটু খেয়াল করো, সে কিন্তু অনবরত তার অবস্থান পরিবর্তন করছে। আবার যখন তুমি বাহিরে যাবা তখন দেখবা যে গাড়ি চলছে, রিক্সা চলছে, তো এগুলো সবগুলোই হচ্ছে সময়ের সাথে সাথে তার অবস্থানটা পরিবর্তন করছে। অর্থাৎ এখানে মানে যতগুলো মুভিং অবজেক্ট আছে এগুলো নিয়ে মেনলি এই চ্যাপ্টারে আলোচনা করা হবে। তো এই চ্যাপ্টারের প্রথম যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট ফিজিক্সের ক্ষেত্রে, প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম। প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম। প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেমটা কি? যে দৃঢ় ব্যবস্থার সাপেক্ষে কোনো একটি বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে বলা হয় হচ্ছে প্রসঙ্গ কাঠামো। আমি আবারও রিপিট করছি, যে দৃঢ় ব্যবস্থার সাপেক্ষে কোনো একটি বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। এবার একটু খেয়াল করো, তোমাদের কাছে টপিকটা খুবই নতুন মনে হতে পারে, কিন্তু টপিকটা আসলে নতুন না। আমরা একটু আমাদের যে অন্যান্য চ্যাপ্টার বা অন্যান্য ক্লাসের মধ্যে আমাদের রেফারেন্স ফ্রেমের ব্যাপারে আইডিয়া আমরা আগে থেকেই আছে আমাদের, শুধুমাত্র আমরা জানতাম না যে এটা আসলে একটা রেফারেন্স ফ্রেম। তো একটু ব্যাপারটা একটু খেয়াল করো যে রেফারেন্স ফ্রেমটা আমাদের কেন দরকার, বা এখানে বলা হচ্ছে কি যে কোনো একটা দৃঢ় কাঠামোর সাপেক্ষে আমরা যে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করছি। সাপোজ দৃঢ় কাঠামো কী হতে পারে?
যে কোনো একটা বস্তু হতে পারে। সাপোজ মনে করো এখানে একটি রাস্তার মধ্যে একটি গাছ আছে, আরেকটি গাছ আছে, দুইটি গাছ, এবং পাশে আরেকটি গাড়ি, সাপোজ একটা গাড়ি আছে, ঠিক আছে। আমার ড্রয়িং অতটা ভালো না, তো আশা করি সবাই একটু এই ব্যাপারটা একটু দেখবা। তো এই গাছটি থেকে এই গাছটির দূরত্ব সাপোজ 2 মিটার, 2 মিটার, এবং এই গাছটি থেকে এই গাড়িটির দূরত্ব মনে করো 2 মিটার। এবার একটা জিনিস খেয়াল করো, আমি যদি বলি এই গাড়িটির দূরত্ব কতটুকু, তাহলে তুমি অনেকটাই কনফিউজড থাকবা যে আসলে দূরত্বটা কতটুকু। কারণ হচ্ছে এখানে দুইটি গাছ আছে, আমি কি সাপোজ এই গাছটির নাম এ এবং এই গাছটির নাম বি, তখন আমার কিন্তু বলে দিতে হচ্ছে যে আমি কার সাপেক্ষে তার দূরত্বটা নির্ণয় করতে চাচ্ছি। সাপোজ আমি যদি বলি এই গাছের সাপেক্ষে, এবার বলো যে গাড়িটির দূরত্ব কত, তখন তুমি কিন্তু ইজিলি বলতে পারবে, কারণ এতটুকু থেকে এতটুকু হচ্ছে 2 মিটার এবং এই হচ্ছে 2 মিটার, টোটাল কত, এই পুরো জায়গাটা হচ্ছে 4 মিটার। তখন তুমি বলতে পারবা যে এই গাছ থেকে এই গাড়িটির দূরত্ব, গাড়িটা আমার কাছে কার, ওকে, তো এই গাছটি থেকে কারের দূরত্বটা হচ্ছে 4 মিটার। কিন্তু আমি যদি বলতাম বি এর সাপেক্ষে সি এর দূরত্ব কতটুকু, তাহলে কিন্তু 2 মিটার হতো। অর্থাৎ আমি যখন এ এর সাপেক্ষে সি এর সাপেক্ষে সি এর দূরত্ব কত হবে, দূরত্ব হবে 2 মিটার, কিন্তু 4 মিটার, 4 মিটার। কিন্তু যখন আমি বলবো বি এর সাপেক্ষে সি এর দূরত্ব, তখন কিন্তু তুমি কত বলছো, 2 মিটার। তার মানে প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেমটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো এই রেফারেন্স ফ্রেমটা আমাদের জন্য কিন্তু নতুন কিছু না, আমরা যে কোনো একটা বিন্দুকে ডিফাইন করার জন্য খুব ছোটোবেলা থেকেই অনেক কিছু করি, যেমন 8, 9 বা যে কোনো ক্লাসে অনেক আগে থেকে আমরা পরিসংখ্যান করে আসছি। পরিসংখ্যানে কী ছিল দেখো তো, দুটি অক্ষ ছিল, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এখানে মনে করো যে কোনো একটা, মনে করো এখানে কত আছে, 1 2 3 4, এদিকে আছে কত, 1 2 3 4, সাপোজ এখানে একটা বিন্দু আছে। আচ্ছা, এই বিন্দুটাকে ডিফাইন করার জন্য আমরা কিন্তু খুব ছোটোবেলা থেকেই পড়ে আসতেছি যে এর স্থানাঙ্ক কত, 1 2, এক্স অক্ষের দিকে 1 2 এবং ওয়াই অক্ষের দিকে কত, অলমোস্ট 3 বলা যায়, যদি এখানে হতো 3, তাহলে কত স্থানাঙ্ক 2, 3। দেখো এই বিন্দুটা কিন্তু এখন কিন্তু একেবারে ডিফাইন্ড, একেবারে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে পারছে। তার মানে আমরা যে ছোটোবেলা থেকে যে কার্তেশীয় স্থানাঙ্ক, এটার নাম হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। এই কার্তেশীয় স্থানাঙ্কটাও একটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এখন এটা যদি কেউ না পড়ে থাকো, তাহলে দেখো সংখ্যা রেখা কিন্তু আমরা সবাই পড়েছি। সংখ্যা রেখা যেখানে এটা হচ্ছে 0 থাকতো এবং তার পরবর্তীতে 1 2 3 4 5 অ্যান্ড সো অন, ঠিক না? এবং এই পাশে নেগেটিভ সাইড, অর্থাৎ -1 -2 -3। একটা জিনিস খেয়াল করো যে এখানে যখন আমি একটা বিন্দু চিহ্নিত করতাম, অর্থাৎ এটা 3 কীভাবে হলো, দেখো তো কার সাপেক্ষে হচ্ছে O3, দেখো 0 বিন্দুর সাপেক্ষে কিন্তু O3। আবার যদি আমি এইখানে বিন্দুটা নিয়ে চিন্তা করতাম, তাহলে কিন্তু কত, 2। তার মানে এই পুরোটা হচ্ছে একটি প্রসঙ্গ কাঠামো, এবং এই প্রসঙ্গ কাঠামোর যে বিন্দুর সাপেক্ষে আমি অন্যান্য বিন্দুকে ডিফাইন করতেছি সেটা হচ্ছে আমাদের প্রসঙ্গ বিন্দু। তার মানে 0 হচ্ছে প্রসঙ্গ বিন্দু, এবং এই যে পুরো কাঠামোটা, এই পুরো কাঠামোটা হচ্ছে আমার প্রসঙ্গ কাঠামো। ব্যাপারটাকে সবাই ক্লিয়ার হয়েছে? অর্থাৎ আমাদের প্রসঙ্গ কাঠামো, এবং আমরা ছোটোবেলা থেকে এগুলো যে পড়ে আসছি সবই আসলে প্রসঙ্গ কাঠামো। সবাইকে ক্লিয়ার? কমেন্টে একটু জানিয়ে দিবে ইয়েস অর নো। অধরাও হই ইয়েস। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছ। আচ্ছা, সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দাও, যেন ওরাও ক্লাসটা উপভোগ করতে পারে। আর হচ্ছে যত বেশি মেম্বার হবে তত বেশি
আসলে ক্লাসটা এনজয় করা যায় আর পড়েও এতটা মজা পাওয়া যায়, কারণ আমাদের গ্রুপে মেম্বার অতটা বেশি না এখন, হয়তো বা 200 সামথিং। তো যদি সবাই 10জন ফ্রেন্ডকেও আমরা যদি মেনশন করি অথবা শেয়ার করি তাহলে 2000 কিন্তু হয়ে যায়। তোমাদের সাপোর্টটা আমাদের অনেক দরকার। আচ্ছা, তো প্লিজ আরেকবার বুঝিয়ে দেন ভাইয়া। আচ্ছা, সুমি খাতুন। আচ্ছা, আরেকবার একটু রিপিট করি সবার জন্য, খুব শর্টকাটে। আমাদের প্রথমত হচ্ছে আমরা এই চ্যাপ্টারে কী নিয়ে আলোচনা করছি, গতি বা মোশন নিয়ে আলোচনা করতেছি, অর্থাৎ যে কোনো একটা মুভিং অবজেক্টকে নিয়ে আলোচনা করতেছি, অর্থাৎ যার একটা গতি আছে, যেমন ফ্যান বলতে পারো, ঘড়ির কাঁটা বলতে পারো, রাস্তায় যে গাড়িগুলো চলছে সেগুলো সবগুলোই হচ্ছে কি গতি আছে, অর্থাৎ মুভিং অবজেক্ট। এইগুলো নিয়ে হচ্ছে এই চ্যাপ্টারে আলোচনা করা হয়। তো এই চ্যাপ্টারের প্রথম যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম। এই প্রসঙ্গ কাঠামো রেফারেন্স ফ্রেমটা হচ্ছে কি, যে দৃঢ় ব্যবস্থার সাপেক্ষে তুমি কোনো বিন্দু বা বস্তুর অবস্থান নির্ণয় করতেছো সুনির্দিষ্টভাবে, সেটাই হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। যেমন তুমি যদি একটি গাড়ির অবস্থান নির্ণয় করতে চাও, তাহলে দেখো তোমার কিন্তু সুনির্দিষ্টভাবে বলে দিতে হচ্ছে যে কার সাপেক্ষে। আমি যদি কোশ্চেন করি যে সি গাড়িটির দূরত্ব কতটুকু, তখন কিন্তু তোমাকে আমার নির্দিষ্ট করে বলে দিতে হচ্ছে যে আমি প্রসঙ্গ কাঠামো কাকে ধরতেছি, অর্থাৎ অর্থাৎ এ বস্তুর সাপেক্ষে কি আমি সি এর দূরত্ব নির্ণয় করতে বলতেছি, নাকি বি বস্তুর সাপেক্ষে আমি সি এর অবস্থান নির্ণয় করতে বলতেছি। যেমন এ এর সাপেক্ষে যখন সি এর দূরত্ব, তখন লিখতেছি আমি 4, আর বি এর সাপেক্ষে সি এর দূরত্বটা হচ্ছে 2। অর্থাৎ এখানে রেফারেন্স ফ্রেমটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সব কিছুই রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে চেঞ্জ হয়ে যায়। যদি রেফারেন্স ফ্রেমটাও চেঞ্জ হয়ে যায়, তেমনিভাবে আমরা অনেক আগে থেকে রেফারেন্স ফ্রেমের ব্যাপারে জানতাম। যেমন হচ্ছে আমরা যখন পরিসংখ্যান করতাম, তখন এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এদের মাধ্যমে যে কোনো একটা বিন্দুকে সুনির্দিষ্টভাবে আমরা চিহ্নিত করতাম। এগুলো সবই হচ্ছে কি রেফারেন্স ফ্রেম। সাথে আমরা ছোটোবেলা থেকে সেই 1, 2 থেকেই আমরা কি সংখ্যা রেখার ব্যাপারে জানি। এই সংখ্যা রেখাটাও হচ্ছে একটা রেফারেন্স ফ্রেম। সোজা কথা হচ্ছে, সিম্পল কথা, যে কোনো একটা বিন্দুকে তুমি যদি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে চাও, তাহলে তোমার কারো সাপেক্ষে চিহ্নিত করতে হবে। অর্থাৎ কার সাপেক্ষে আমি চিন্তা করতেছি, এটা আমার খুবই ইম্পর্টেন্ট। যেমন তুমি দেখবে যে সাপোজ তুমি যখন বাসে করে বা ট্রেনে করে বাড়িতে যাও, তখন তোমার পাশাপাশি যদি আরেকটি বাস সমান বেগে চলতে থাকে, তখন কিন্তু তুমি যদি বাসের দিকে তাকাও, অন্য একটি বাস যেটা পাশে চলছে সমান বেগে, সেটা দেখবা যে মনে হচ্ছে যে স্থির। আবার তুমি যদি অন্যদিকে তাকাও, যেখানে কোনো বাস নেই, রাস্তার দিকে তাকালে দেখবে রাস্তাটা কিন্তু গতিশীল। বা আসলে আমার মনে হয় রাস্তা গতিশীল, কিন্তু আসলে কি আমি নিজে গতিশীল। তো এটাই হচ্ছে সাপেক্ষ, এটাই হচ্ছে রেফারেন্স ফ্রেমের ব্যাপার স্যাপার। আশা করি এখন ক্লিয়ার হয়ে আছো। আচ্ছা, তো তারপরে যে টপিকটা আচ্ছা, এই যে মোশন বা এই যে রেফারেন্স ফ্রেম, দেখো এখানে যখন আমি একটা বিন্দুকে নির্দিষ্ট করতেছি, তখন একটা মাত্র রেখার সাহায্য নিচ্ছি, এবং এখানে যখন আমি নির্দিষ্ট করছি একটা বিন্দুকে, তখন আমি 2টা রেখার সাহায্য নিচ্ছি। তাহলে এই ভিত্তিতে, অর্থাৎ আমি কয়টি লম্ব রেখার সাহায্য নিচ্ছি, এর ভিত্তিতে আমরা রেফারেন্স ফ্রেমকে টোটাল 3 ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ প্রথমটা হচ্ছে কি 1 ডাইমেনশনাল বা একতলীয়, অর্থাৎ 1D, অর্থাৎ এটা হচ্ছে আমার কি 1 ডাইমেনশনাল, আর এটা হচ্ছে 2 ডাইমেনশনাল, অর্থাৎ এটা হচ্ছে তারপরের ক্লাসিফিকেশনটা হচ্ছে 2D, আর হচ্ছে 3D। 3Dটা আমাদের সিলেবাসের বাইরে, আপাতত জেনে রাখো। আর 1D আর 2Dর ব্যাপারে আমরা মোটামুটি পরিচিত। আচ্ছা, তো তারপরে হচ্ছে প্রসঙ্গ কাঠামোর আরও 2টি ক্লাসিফিকেশন আছে। তো সেই 2টি ক্লাসিফিকেশন হচ্ছে, প্রথমটি হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো, আর অন্যটি হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। অজড় প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, যে এই জিনিসটা আমার জানা পুরোপুরি মানে ক্লিয়ার করার জন্য আমার আরও কিছু পড়িয়ে আসতে, অর্থাৎ জড় প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামো আমার সম্পূর্ণভাবে বুঝতে বেগ এবং ত্বরণের ব্যাপারটা ক্লিয়ার থাকা দরকার। তার জন্য এই টপিকটা যারা নোট করতেছো, তারা 5টা লাইন লেখার মতো জায়গায় খালি রাখো। আমরা বেগ, ত্বরণ এগুলো শিখে তারপর আবার এটার মধ্যে ব্যাক করব। আপাতত এই টপিকগুলো খাতায় একটু লিখে রাখো। আচ্ছা,
তো এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে গতি। প্রথমে যে জিনিসটা স্থিতি, স্থিতি, আর পরে যে জিনিসটা দেখব স্থিতি বা রেস্ট, আর পরবর্তী জিনিসটা দেখব সেটা হচ্ছে গতি বা মোশন। আচ্ছা, তো স্থিতির সংজ্ঞাটা কি? স্থিতির সংজ্ঞাটা হচ্ছে যে পারিপার্শ্বিক ও সময়ের সাথে কোনো বস্তুর অবস্থান যদি পরিবর্তন না হয় তাহলে ওই বস্তুকে আমরা বলবো স্থির বস্তু, এবং ওই বস্তুটার যে অবস্থা সেটাকে বলা হবে স্থিতি। আমি আবারও রিপিট করছি, স্থিতি কাকে বলে? পারিপার্শ্বিক ও সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থান পরিবর্তন না হয় তাহলে ওই বস্তুটাকে বলা হবে স্থির বস্তু, এবং ওই বস্তুর অবস্থাটাকে বলা হবে স্থিতি। অর্থাৎ সাপোজ এই যে বোর্ডটা আছে, বোর্ডটা দেখো অনেকক্ষণ যাবত এখানে মানে সময়ের সাথে ওর কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ ওর স্থানে কোনো পরিবর্তন নেই। আর আমি দেখো, আমি কিন্তু সময়ের সাথে সাথে ডান বাম করছি, হাঁটছি, তো আমার হচ্ছে গতি আছে। গতির সংখ্যাটা তাহলে কি? গতির সংখ্যাটা হচ্ছে পারিপার্শ্বিক ও সময়ের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাহলে তাকে বলা হবে গতিশীল বস্তু, এবং তার যে অবস্থা সেটাকে বলা হবে গতি। তার মানে এই ওয়ালটার সাপেক্ষে এই বোর্ডের অবস্থাটা হচ্ছে স্থিতি, আর বোর্ডটা হচ্ছে স্থির বস্তু, আর আমি হচ্ছে গতিশীল, বস্তু, আর আমার অবস্থাটা হচ্ছে কি? গতি। তো এই গতি আর স্থিতিটাকে সবাই ক্লিয়ার? একটু কমেন্টে জানিয়ে দাও। মেহেরুন নিসা, জি আপু, আপনার কমেন্ট আমি পড়লাম, একটু জানিয়ে দাও এটাকে সবাই ক্লিয়ার নাকি? স্থিতি ও গতি। সুমি খাতুন, ইয়েস। আর সবাই একটু রেসপন্স করো। আহিয়া চৌধুরী, পড়না ক্লিয়ার। মাহিরা, জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো স্থিতি ও গতি এই দুইটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরবর্তী টপিকে আমরা যেতে পারি। আর যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে, আমি কিন্তু সংখ্যাগুলো আর কি বোর্ডে লিখছি না, কারণ তাহলে টাইমের অনেকটা শর্ট পড়ে যাবে। আর আমি হচ্ছে এই সংখ্যাগুলো সবগুলো মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, অথবা আমি কমেন্ট সেকশনে পিন করে দিব। সবাই একটু পরবর্তীতে কালেক্ট করে নিও। আর আমার কথার দিকে খেয়াল করলে, অথবা তোমরা যদি বইটা একটু পড়ো তাহলেই সকল সংজ্ঞাগুলো সেখানে পেয়ে যাবে। ক্লাসে শুধু বোঝার ট্রাই করো। আচ্ছা, তো পরবর্তী যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ওহি ক্লিয়ার ভাই। আচ্ছা আচ্ছা, তার পরবর্তী টপিকটা হচ্ছে এই যে আমরা স্থিতি ও গতি যে জিনিসটা পড়লাম সেটার আবার ক্লাসিফিকেশন আছে। অর্থাৎ স্থিতি এটার দুইটা ক্লাসিফিকেশন হবে। প্রথমটা হচ্ছে কি? পরম স্থিতি বা অ্যাবসুলেট রেস্ট, আর আরেকটা হচ্ছে আপেক্ষিক স্থিতি, অর্থাৎ কম্পারেটিভ রেস্ট। ওকে, তো আবার সিমিলারভাবে গতিরও দুইটি ক্লাসিফিকেশন, অর্থাৎ দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি? পরম গতি, আর একটা হচ্ছে আপেক্ষিক গতি। ওকে, তো এই দুইটা ব্যাপারে পরম জিনিসটা বোঝার আগে আমরা যদি আপেক্ষিক জিনিসটা বুঝি, পরম জিনিসটার বোঝার আগে যদি আমরা আপেক্ষিক জিনিসটা বুঝি তাহলে আমাদের জন্য বেটার হবে। দেখো, আপেক্ষিক জিনিসটা হচ্ছে বা আপেক্ষিক গতিটা হচ্ছে, তুমি যদি কোনো দুটি গতিশীল বস্তুকণার সাপেক্ষে একটি অপরটির বেগ হচ্ছে আপেক্ষিক বেগ। অর্থাৎ সাপোজ দুইটি বস্তুই গতিশীল, সেক্ষেত্রে আমি একটির সাপেক্ষে আরেকটির গতি ব্যাখ্যা করার চেষ্টা যদি করি
তাহলেই সেটাকে বলা হবে কি আপেক্ষিক গতি। যেমন তুমি যদি একটি সাপোজ একটি বন্ধু সাইকেলে করে, এখানে মনে করো একটা সাইকেল, আচ্ছা সাইকেল, আচ্ছা গাড়ি আর্ট ড্রয়িং আমার অতটা ভালো না, আমি মোটামুটি এটা দিয়ে চালিয়ে দিই আজকে। আর একটা হচ্ছে সাপোজ এখানে, আচ্ছা এটা একটা গাড়ি, এ গাড়ি, আর এটার নাম দিলাম সাপোজ বি। এ বি দুটি গাড়ি সাপোজ এদিকেই যাত্রা করছে, অর্থাৎ সামনের দিকে সম্মুখ দিকে যাত্রা করছে। তো মনে করো এই দুটি গাড়ি যদি সমান স্পিড সবাই আশা করি বুঝো, অর্থাৎ কতটুকু দ্রুত গতিতে চলছে, পরবর্তীতে এগুলো নিয়ে আরও আলোচনা করা হবে, স্পিড, গতি, বেগ এগুলো। তো এ বস্তু আর বি বস্তু যদি সমান বেগে যদি সামনের দিকে অগ্রসর হয়, তো সমান স্পিডে যদি সামনের দিকে অগ্রসর হয়, তাহলে এই গাড়ি থেকে যদি ওই গাড়ির দিকে তাকানো হয়, তখন দেখবে যে এই গাড়িটা মনে হবে কি স্থির। অর্থাৎ তুমি যখন বাসে করে দেশে যাও, তখন পাশের একটি গাড়ির দিকে তাকালে এই জিনিসটা কিন্তু মনে হয় যে আসলে গাড়িটা কি আমিও স্থির এবং কি আমার সাপেক্ষে গাড়িটা স্থির, কিন্তু আসলে কিন্তু কেউই স্থির না, দুইজনই কি গতিশীল। আবার যদি সেম গাড়িতেই তুমি যদি ওই দিকে না তাকে এই দিকে রাস্তার দিকে তাকাও, তখন মনে হবে কি আমি আসলে গতিশীল। তো দেখো এও গতিশীল আর এই বস্তুটাও গতিশীল, এই দুটি বস্তুই তো গতিশীল। এখন মনে করো ওর বেগটা যদি একটু বেশি হয়, এ বস্তুর বেগ যদি, এ বস্তুর যে বেগটা এটা যদি বি বস্তুর বেগ থেকে বেশি হয়, তখন বি এর কাছে কি মনে হবে ও একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু একটু কি স্লো এগিয়ে যাচ্ছে। তো দেখো বিও গতিশীল, এও গতিশীল, বি এর সাপেক্ষে আমি এ এর গতির ব্যাখ্যা করছি, তাহলে এই যে বি এর যে ব্যাখ্যাটা করলাম, তাহলে এই বস্তুর বেগটা হবে কি আপেক্ষিক বেগ। আর যদি আমি কোনো স্থির বস্তুর সাপেক্ষে যদি কোনো একটা বস্তুর বেগ ব্যাখ্যা করি, তাহলে সেটা হবে কি পরম গতি। তাহলে ব্যাপারটা হচ্ছে কি যে স্থির বস্তু হলে হবে কি পরম গতি। এখন স্থির বস্তু কি আসলে আমাদের এই বিশ্বে কি আছে, মানে তার কি এক্সিস্টেন্টটা কি আছে? আসলে কিন্তু অ্যাবসোলিউট যে স্থির বস্তু এটা কিন্তু পাওয়া আসলে সম্ভব নয়। কারণ তোমার অনেকেরই মনে হতে পারে আচ্ছা ঠিক আছে, আমাদের তো এই যে পৃথিবী তো এখানে তো মানে এটা তো পৃথিবীটা তো স্থির, তাহলে পৃথিবীটার সাপেক্ষে যদি আমি কোনো বস্তুর বেগ ব্যাখ্যা করার চেষ্টা করি, সাপোজ এখানে একটা গাড়ি চলছে, তো এর সাপেক্ষে যদি আমি পৃথিবীর সাপেক্ষে যদি গাড়িটা যদি বেগ ব্যাখ্যা করি, তাহলে কি এই গাড়িটার বেগ কি পরম হবে নাকি হবে না? আসলে কিন্তু পৃথিবীটা কি স্থির? আসলে পৃথিবী থেকে যখন তুমি বাহিরে যাবে দেখবে কি পৃথিবীটা সূর্যের চারদিকে কেন্দ্র করে কি অনবরত ঘুরছে। আবার তোমার কাছে যদি মনে হয় যে সূর্যটা স্থির, তাহলে কিন্তু সূর্যটাও আসলে কিন্তু স্থির না, সূর্যটাও তার নিজস্ব গ্যালাক্সিতে ঘুরছে। আবার এই গ্যালাক্সিটাকে আসলে স্থির এটাও কিন্তু কেউ বলতে পারছে না। অর্থাৎ তুমি কোনো সিস্টেমের ভিতরে যখন থাকবা, তখন তুমি কোনোদিন এটা বলতে পারবা না যে ওই সিস্টেমটা কি গতিশীল নাকি স্থির। তোমাকে ওই সিস্টেম থেকে বের হয়ে আসতে হবে, তারপরে তুমি বুঝতে পারবা যে ওই বস্তুটা কি স্থির নাকি গতিশীল। যেমন অনেক আগে ধারণা করা হতো যে পৃথিবীটা আসলে স্থির এবং পৃথিবীকে কেন্দ্র করে সকল উপগ্রহ নক্ষত্র সব কিছুই ঘুরছে। কিন্তু এখন এই কথাটা বলে আসলে অনেকেই হাসবে যে আসলে তো পৃথিবী তো সেন্টার, ইউনিভার্সের সেন্টার না। কিন্তু আগে এটা বিশ্বাস করা হতো যে পৃথিবীটা ইউনিভার্সের সেন্টার, কারণ আগের কালে যে বিজ্ঞানীরা ছিল তারা পৃথিবীর ভিতরে থেকে চিন্তা করতো। পরবর্তীতে বিভিন্ন কিংবদন্তি যে বিজ্ঞানীগুলো ছিল তারা এসে প্রমাণ করেছে যে আসলে পৃথিবী স্থির না, পৃথিবীও গতিশীল, সূর্যকে কেন্দ্র করে ঘুরছে এবং সূর্য আসলে স্থির না, সূর্য কাউকে না কাউকে কেন্দ্র করে ঘুরছে। তার মানে তুমি কোনোদিনও একটি পিওর স্থির বস্তু খুঁজে পাবা না। তো পিওর স্থির বস্তু যদি তুমি খুঁজে না পাও, তাহলে ওই বস্তুর সাপেক্ষে কারো বেগ বা কারো অবস্থাও তুমি নির্ণয় করতে পারতেছো না। তার মানে তুমি আলটিমেটলি এই যে পরম গতি, পরম স্থিতি, এগুলোর কোনো এক্সিস্টেন্সই এই পৃথিবীতে বা বাস্তব জীবনে তুমি পাচ্ছ না। তাহলে আমরা যত ধরনের বেগ, যত ধরনের গতি, যত ধরনের প্যারামিটার আমরা বলবো সবগুলোই হচ্ছে আপেক্ষিক, সবগুলোই হচ্ছে আপেক্ষিক। স্থিতিও আপেক্ষিক হবে এবং গতিটাও কি আপেক্ষিক হবে, কোনো কিছুই তুমি পরম পাবা না। অর্থাৎ আমরা খুব সহজেই বলতে পারি যে এই মহাবিশ্বের কোনো স্থিতি ও গতি পরম নয়, সকল গতি এবং স্থিতিই কি আপেক্ষিক।
আচ্ছা, এই আপেক্ষিক আর পরম ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? একটু কমেন্ট করে একটু জানিয়ে দিও। আহিয়া চৌধুরী পড়না ক্লিয়ার ভাইয়া, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিও। ওহি পরম গতিটা আবার একটু বলবেন ভাইয়া প্লিজ। আচ্ছা আচ্ছা ভাইয়া, আর একটু পরম গতিটা একটু বলি। পরম গতিটা হচ্ছে তুমি যদি কোনো প্রকৃতপক্ষে স্থির এমন যদি কোনো একটা বস্তুর সাপেক্ষে তুমি কারো গতি যদি ব্যাখ্যা করো, তাহলে সেই গতিটা হবে হচ্ছে পরম গতি। কিন্তু প্রকৃতপক্ষে স্থির এমন কোনো বস্তু আসলে খুঁজে পাওয়া সম্ভব নয় মহাবিশ্বে। তুমি যদি পৃথিবীকে একটা স্থির বস্তু হিসেবে ভেবে থাকো, তাহলে এই জিনিসটাও ভুল, কারণ পৃথিবী সূর্যের চারদিকে কেন্দ্র করে ঘুরছে। আবার তুমি যদি সূর্যকে স্থির হিসাবে চিন্তা করো, তাহলে এটাও ভুল, কারণ সূর্য কোনো না কোনো গ্যালাক্সিতে, অর্থাৎ মিল্কি ওয়ে, আমরা মিল্কি ওয়েতে আছি, মিল্কি ওয়েকে কেন্দ্র করে ঘুরছে। আবার এই গ্যালাক্সিটাও মহাবিশ্বের কাউকে না কাউকে কেন্দ্র করে ঘুরছে। সোজা কথা হচ্ছে, বাস্তবে পরম জিনিস বলতেই কিছু নেই, সব কিছুই হচ্ছে আপেক্ষিক, সব কিছুই হচ্ছে আপেক্ষিক। তুমি স্থিতি বলো, গতি বলো, দুইটা জিনিসই হচ্ছে আপেক্ষিক, পরম বলতে কিছুই নেই। আপাতত এতটুকুই তোমাদের জন্য এনাফ, আশা করি বুঝেছো। আদিবা ইসলাম মনিরা ভাইয়া আবার একটু বলেন, আমি লেট করে আসছি। আপু একটু পরবর্তীতে একটু দেখে নিও, আপাতত পরবর্তী যে টপিকগুলো পড়াচ্ছি ওটা একটু খেয়াল করো। আচ্ছা, তো এখন আমরা যে জিনিসটা দেখব, যারা লেট করে এসেছো তারা পরবর্তীতে আমাদের এই ভিডিওগুলো গ্রুপেই থাকবে, গ্রুপ থেকে একটু দেখে নিও। আপাতত যা পড়াচ্ছি তা দেখতে থাকো। আচ্ছা, এই গতির ক্লাসিফিকেশনগুলো আমরা দেখব, অর্থাৎ টাইপস অফ মোশন। আচ্ছা, এর ক্লাসিফিকেশন এটা মোটামুটি তোমাদের বইয়ে 5টা ক্লাসিফিকেশন দেখানো হয়েছে। প্রথমটা হচ্ছে রৈখিক গতি, দ্বিতীয়টা হচ্ছে চলন গতি, থার্ডটা হচ্ছে ঘূর্ণন গতি, ফোর্থ হচ্ছে পর্যায়বৃত্ত গতি, এবং লাস্টেরটা হচ্ছে সরল স্পন্দন গতি। আচ্ছা, তো রৈখিক গতির সংজ্ঞাটা কীরকম? কোনো একটি বস্তু যদি একটি সরল রেখা বরাবর চলতে থাকে, কোনো একটা বস্তু যদি সরল রেখা বরাবর চলতে থাকে, তাহলে তার গতিকে কি বলা হবে? সরল রৈখিক গতি বা রৈখিক গতি বা লিনিয়ার মোশন। সেকেন্ড যেটা আছে, অর্থাৎ এটার উদাহরণটা কি হতে পারে? এটার উদাহরণটা হতে পারে যে একটি চলন্ত গাড়ি হতে পারে। তারপরে চলন গতি কোনটা? চলন গতি হচ্ছে কোনো একটা বস্তুর গতি যদি এমন হয় যে এই বস্তুটা সমান সময়ে, মানে এই বস্তুটার প্রত্যেকটি কণা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতেছে, তাহলে সেটাকে বলা হবে চলন গতি। উদাহরণটা কীরকম হতে পারে? সাপোজ মনে করো এই যে ডাস্টারটা আছে, এটা মনে করো সমান সময়ে সকল এর কণাগুলো সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতেছে, তাহলে এই ডাস্টারটার গতিটাকে বলা হবে চলন গতি। আর যদি এরকম করে চলে, তাহলে দেখো তো এর প্রত্যেকটা কণা কিন্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতেছে না, তাহলে সেটাকে আমি কিন্তু চলন গতি বলতে পারবো না। কিন্তু ও যদি সরল রেখা বরাবর চলতে থাকে, তাহলে সেক্ষেত্রে আমি একে রৈখিক গতি কিন্তু বলতে পারবো। আচ্ছা, তাহলে এই দুইটার মধ্যে একটু কনফিউশন হয়তো বা থাকতে পারে। মনে হয় ক্লিয়ার হয়ে গেছে যে রৈখিক গতি ও চলন গতির মধ্যে পার্থক্যটা কি। রৈখিক গতিটা হচ্ছে একটি সরল রেখা বরাবর চলতে থাকবে, আর চলন গতিটা হচ্ছে সমান সময়ে ওই বস্তুটার প্রত্যেকটা কণা সমান দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা,
ঘূর্ণন গতি কাকে বলে? ঘূর্ণন গতি হচ্ছে যদি কোনো একটা বস্তু একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরবর্তীতে থেকে বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে ওই বস্তুটার গতিকে বলা হবে ঘূর্ণন গতি। সোজা কথা হচ্ছে এটার আর একটা নাম হচ্ছে বৃত্তাকার গতি। অর্থাৎ একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বস্তু সমদূরবর্তীতে থেকে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকবে অনবরত, তাহলে এই যে বস্তুটা, এই বস্তুটার গতিকে বলা হবে ঘূর্ণন গতি। তার পরবর্তীতে জিনিসটা হচ্ছে, যেমন এটার উদাহরণটা বলা যায় যে ফ্যানের যে গতিটা আছে ওটাকে বলা যেতে পারে ঘূর্ণন গতি। তারপরে ঘড়ির কাঁটার যে গতি ওটাকে বলা যেতে পারে ঘূর্ণন গতি। সোজা কথা হচ্ছে একটা বৃত্তের যে কেন্দ্রকে কেন্দ্র করে একটা বস্তু ঘুরতে থাকবে, সেটাই হচ্ছে আমাদের ঘূর্ণন গতি। পর্যাবৃত্ত গতিটা কাকে বলা যায়? পর্যাবৃত্ত গতি হচ্ছে যে কোনো বস্তুকণা যদি একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট দিক থেকে একটি নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতে থাকে, তাহলে তাকে বলা হবে পর্যাবৃত্ত গতি। অর্থাৎ কী বলা যায়, সাপোজ এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুকে কেন্দ্র করে এখানে একটা বস্তু একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট দিক থেকে অতিক্রম যদি করে, তাহলে সেটাকে বলা হবে পর্যাবৃত্ত গতি। অর্থাৎ সাপোজ এখান থেকে যাত্রা শুরু করলো, অর্থাৎ এখান থেকে স্টার্ট করে ঘুরে 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 এখানে আসলো, আবার এখান থেকেই মনে করে এখানে আসতে টি সময় নিল, তো এই টি সময় পরে এখানে আসলো, আবারও ঘুরে ঘুরে এখানে আসলো, আবার টি সময়। দেখো তো প্রত্যেকবার কি এই স্থানটাকে অতিক্রম করতেছে না টি সময় পর পর একই দিক থেকে একই ক্রমে, তাহলে সেটাকে বলা হবে পর্যায়বৃত্ত গতি। যেমন ঘড়ির কাঁটাটাকে যদি তুমি চিন্তা করো, তাহলে ঘড়ির কাঁটা মিনিটের কাঁটা যদি হয়, তাহলে 1 ঘন্টা পর পর ও কিন্তু সেম দিক থেকে ঘড়িটাকে কি আবর্তন করতে থাকে। আর যদি সেকেন্ডের কাঁটার কথা চিন্তা করো, তাহলে কিন্তু 60 সেকেন্ড পর পর একই দিক থেকে একটি নির্দিষ্ট সময় পর পর ও ঘুরতে থাকবে। আচ্ছা, পর্যাবৃত্ত গতিটা আশা করি ক্লিয়ার। তারপর হচ্ছে সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি হচ্ছে একটি পর্যাবৃত্ত গতি। তবে ব্যাপারটা হচ্ছে যে কোনো একটি পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণা যদি এর পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় যদি তার বিপরীত দিকে যায়, তাহলে সেটাকে বলা হবে সরল স্পন্দন গতি। অর্থাৎ তোমরা যে পেন্ডুলাম দেখছো না, এরকম থাকে আর এটা টিক টিক এরকম করতে থাকে, এরকম ঘুরতে থাকে, সেটাই হচ্ছে আমাদের কি সরল স্পন্দন গতির একটা উদাহরণ। আচ্ছা, এই 5টা ক্লাসিফিকেশন আশা করি ক্লিয়ার। আর এগুলোর সংজ্ঞা সবগুলো বইয়ে দেওয়া আছে, একটু কমেন্ট করে জানিয়ে দিও এগুলো ক্লিয়ার কিনা। পর্ণাজি, একটু কমেন্ট করে জানিয়ে দিও সবাই ক্লিয়ার কিনা। অধরাউহি, হ্যাঁ ভাই ক্লিয়ার। সুমি খাতুন, জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, তো যদি সবাই বুঝে থাকো, আদিবা ইসলাম, মনিরা, জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, পরবর্তী যে টপিকটা আমরা পড়ব সেটা হচ্ছে রাশি। সেটা হচ্ছে আমাদের রাশি বা কোয়ান্টিটি। রাশি বা কোয়ান্টিটি। আচ্ছা, রাশির সংজ্ঞাটা কি? রাশি হচ্ছে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সেটা কি হচ্ছে রাশি বলে। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। এবার ভৌত জগৎটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, ভৌত জগৎটা কি?
দেখো জগৎকে দুই ভাগে ভাগ করা হয়, এটা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসতেছি। প্রথমটা হচ্ছে জীবজগৎ, আর একটা হচ্ছে জড়জগৎ। তো এই যে জড়জগৎ, সেটার আর একটা নামই হচ্ছে ভৌত জগৎ। তো এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সেটাই হচ্ছে আমাদের কি রাশি। উদাহরণগুলোকে কি হতে পারে, যেমন সময়, তারপরে হচ্ছে ভর, তারপরে হচ্ছে দূরত্ব, এগুলো সবই হচ্ছে কি এক একটি রাশি। আচ্ছা, তারপরে দেখো এই রাশির হচ্ছে দুইটা ক্লাসিফিকেশন আছে। প্রথমটা হচ্ছে কি দিক রাশি, দিক বা ভেক্টর রাশি, আর আরেকটি হচ্ছে অদিক বা স্কেলার রাশি। আচ্ছা, রাশি দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে দিক রাশি বা ভেক্টর রাশি, এবং আরেকটি হচ্ছে অদিক রাশি বা স্কেলার রাশি। এবার দেখো এগুলোর সংজ্ঞাটা কীরকম। স্কেলার রাশির সংজ্ঞাটা হচ্ছে কোনো রাশিকে প্রকাশ করার জন্য যদি শুধু মানই যথেষ্ট হয় তাহলে সেটাকে বলা হবে অদিক রাশি। ব্যাপারটা কীরকম, যেমন তুমি যদি বলো যে আমার ভর 50 কেজি, সেক্ষেত্রে কিন্তু কোনো দিকের প্রয়োজন হচ্ছে না যে আমার ভর পূর্ব দিকে 50 কেজি, এটা তো হয় না। পূর্ব দিকে পশ্চিম দিকে সব জায়গায় তো 50 কেজি হবে, ঠিক না? তো যে সকল রাশিতে দিকের প্রয়োজন হয় না সম্পূর্ণরূপে প্রকাশ করতে, সেটাকে বলা হবে কি অদিক রাশি। সেটাকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান বা ভ্যালুই যথেষ্ট, ভ্যালুটাই যথেষ্ট। যেমন সময়ও একটা কি অদিক রাশি, অর্থাৎ সময় পশ্চিম দিকে 25 মিনিট, এরকম তো কোনো বলার দরকার নাই, ঠিক না? সময় 25 মিনিট শেষ। আর দিক রাশির হচ্ছে সংজ্ঞাটা কি, যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন হয় সেটাকে বলা হয় কি দিক রাশি। তার মানে এর দুইটা পার্ট থাকবে। প্রথমটা হচ্ছে মান বা ভ্যালু, আর দ্বিতীয়টা হচ্ছে দিক বা ডিরেকশন। ওকে, তো একটি ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য আমার দুইটি জিনিসের দরকার হয়। প্রথমটা হচ্ছে মান, সেকেন্ডটা হচ্ছে কি দিক। তাহলে আমি সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবো। যেমন তুমি যদি সাপোজ এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র, বা এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, পূর্ব, পশ্চিম। ওকে, দেখো ময়মনসিংহ কিন্তু ঢাকা থেকে, এটা ঢাকাকে যদি আমি রেফারেন্স ফ্রেম ধরি বা রেফারেন্স যে পয়েন্ট আছে অর্থাৎ প্রসঙ্গ বিন্দু, এর সাপেক্ষে যদি আমি চিন্তা করি, তাহলে দেখো ঢাকা থেকে আমার ময়মনসিংহ যেতে কোন দিকে যাওয়া লাগবে বলো তো? উত্তরে যাওয়া লাগবে না? সাপোজ এইখানে আছে ময়মনসিংহ, এখানে আছে খুলনা, এখানে আছে রাজশাহী, এখানে আছে চিটাগাং। তাহলে দেখো তো আমি কীভাবে বলবো, যখন আমি এদের দূরত্ব বা স্মরণটা এদেরকে কি বলা যায় অবস্থানটা নির্ণয় করবো, তখন বলা লাগবে কি আমার যে পূর্ব দিকের সাথে মনে করো এটা 60 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণে ঢাকা থেকে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে যদি আমি 200 কিলোমিটার যাই, তাহলে আমরা কোথায় পৌঁছে যাব? ময়মনসিংহে পৌঁছে যাবো। অর্থাৎ কী বলতেছি আমি, যদি আমি ময়মনসিংহে যেতে যাই ঢাকা থেকে, তাহলে আমার কীভাবে বলতে হয়? পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 কিলোমিটার যদি আমি যাই, তাহলে আমি কি ময়মনসিংহ পৌঁছে যাব। দেখো এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মান অর্থাৎ 200 কিলোমিটার, আর একটা হচ্ছে দিক অর্থাৎ পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে। আবার দেখো এই পূর্ব দিকে কে আছে? ব্রাহ্মণবাড়িয়া, মেবি ব্রাহ্মণবাড়িয়া। তাহলে আমার কী বলতে হবে? পূর্ব দিকে 100 কিলোমিটার গেলেই আমি কি ব্রাহ্মণবাড়িয়া পৌঁছে যাব। তাহলে দেখো দুইটি জিনিসের অলওয়েজ প্রয়োজন হচ্ছে, প্রথমটা হচ্ছে একটি মান, আর একটা হচ্ছে দিক। আমি যদি বলি যে রাজশাহী কই আছে, তখন যদি আমি বলি যে 500 কিলোমিটার, এখন 500 কিলোমিটার কোন দিকে এটা আমার তো মেনশন করে দেওয়া লাগবে। আমি যদি শুধুমাত্র ভ্যালুটার কথা বলি, তাহলে কিন্তু আমি সম্পূর্ণভাবে রাজশাহীকে চিহ্নিত করতে পারতেছি না। আমার দুইটি জিনিসেরই দরকার হচ্ছে, প্রথমটা হচ্ছে মান আর পরেরটা হচ্ছে দিক। তার মানে আমি যখন বলে দিব যে পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে তুমি যাওয়া হচ্ছে 500 কিলোমিটার,
তখন তুমি পৌঁছে যাবা হচ্ছে রাজশাহীতে। এখন দেখো কিন্তু ব্যাপারটা অনেকটাই ক্লিয়ার। তার মানে এগুলো হচ্ছে কি আমার ভেক্টর রাশি। সেক্ষেত্রে ভেক্টর রাশিতে আমার কয়টা জিনিসের প্রয়োজন হয়, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিকের প্রয়োজন হচ্ছে। ওকে, তো ভেক্টর রাশি আর হচ্ছে স্কেলার রাশির কনসেপ্টটা কি সবার ক্লিয়ার বা এর প্রয়োজনীয়তাটা কি সবাই ক্লিয়ার? এটা একটু কমেন্ট করে জানিয়ে দিও। এ আর রাব্বি ভাইয়া আমার কমেন্টটা পড়েন। জি ভাইয়া পড়লাম। একটু সবাই ক্লিয়ার কমেন্ট করে জানিয়ে দিও সবাই ক্লিয়ার কিনা। এ আর রাব্বি ইয়েস বস, থ্যাংক ইউ। আচ্ছা, আশা করি সবাই ক্লিয়ার ব্যাপারটা। আর অনেকে কমেন্ট করতেছে ইয়েস। আচ্ছা, তাহলে আমরা এবার কোথায় চলে যাব? এবার পরবর্তী টপিকে চলে যাব। পরবর্তী টপিকে যাওয়ার পূর্বে আরও কিছু বেসিকের আমাদের দরকার হবে। যেমন ভেক্টর রাশি নিয়ে আরও একটু আলোচনা করা দরকার। যেমন ভেক্টর রাশিকে আমরা প্রকাশ করি কীভাবে? যেমন এ যদি একটি ভেক্টর রাশি হয় তাহলে একে আমরা অ্যারো চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি, অথবা উপরে একটা আন্ডারস্কোর দিয়ে প্রকাশ করতে পারি, অথবা যদি স্মল লেটার ইউজ করি তাহলে ক্যাপ দিয়ে প্রকাশ করতে পারি। এই সবগুলোই হচ্ছে আমার কি ভেক্টর রাশির প্রকাশ। ভেক্টর রাশিকে আমরা এই সকলভাবে প্রকাশ করতে পারি। অর্থাৎ সাপোজ এটা হচ্ছে ভেক্টর রাশিটার শুরুর পয়েন্ট এবং শেষ হচ্ছে এখানে, ঠিক আছে? তাহলে এ যদি হয় এ আর এ যদি হয় বি, তাহলে এ বি হচ্ছে এই ভেক্টরটার, এ বি হচ্ছে কি মান, আর এ থেকে বি এটা হচ্ছে কি আমার দিক বোঝাচ্ছে। তার মানে আমরা যখন লিখব তখন আমরা কিভাবে লিখব? এ বি। আর যদি পুরোটা যদি আমরা প্রকাশ করি তাহলে হচ্ছে এ বি। এটার মধ্যে মান এবং দিক উভয়টাই আছে। এ থেকে বি এর দিকে যাচ্ছে এবং এর মানকে যদি আমরা মডিউলাস করে দিই তাহলে আমরা কি এর ভ্যালুটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে এতটুকু। আর হচ্ছে আমাদের আরও কিছু জানা লাগবে। যেমন আমরা সময়কে কী দ্বারা প্রকাশ করি? যেমন আমাদের যে দৈর্ঘ্যকে আমরা, দৈর্ঘ্যের একক কী? দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। আবার সময়ের একক হচ্ছে কি? সময়ের একক হচ্ছে সেকেন্ড, এস দ্বারা প্রকাশ করি আমরা। আর হচ্ছে আপাতত এই দুইটা জিনিসই আমাদের দরকার পড়বে। অর্থাৎ দৈর্ঘ্যকে আমরা, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, সিম্বল হচ্ছে এম, সময়ের একক হচ্ছে সেকেন্ড, সিম্বল হচ্ছে এস। এই দুইটা জিনিস দরকার, তাহলেই আমরা পরবর্তী টপিকগুলো ক্লিয়ার করতে পারবো। আচ্ছা, তাহলে প্রথম যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সরণ। সরণ বা ডিসপ্লেসমেন্ট। ওকে, সরণ বা ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, তাহলে এর সংজ্ঞাটা কি? এর সংজ্ঞাটা হচ্ছে পারিপার্শ্বিক ও সময়ের সাপেক্ষে নির্দিষ্ট দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বকে বলা হচ্ছে কি সরণ। অর্থাৎ কি বলা হচ্ছে? যে পারিপার্শ্বিকের সাপেক্ষে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলা হচ্ছে কি সরণ। তার মানে সাপোজ একটি বস্তু এখানে ছিল এবং একটি নির্দিষ্ট সময়ে সে এই বিন্দু থেকে এখানে চলে আসলো, তাহলে সাপোজ টি সময়ে সে এই বিন্দু থেকে বি বিন্দুতে চলে আসলো এবং এর দৈর্ঘ্য হচ্ছে সাপোজ যে দূরত্বটা অতিক্রম করে সেটা হচ্ছে মনে করো 50 মিটার। তাহলে সরণ হবে এ থেকে বি এর দিকে 50 মিটার। দেখো এখানে কিন্তু দুইটি জিনিস আসছে, একটা হচ্ছে দিক, অর্থাৎ এ থেকে বি এর দিকে 50 মিটার। তাহলে বোঝাই যাচ্ছে যে সরণ একটি কি ভেক্টর রাশি।
ভেক্টর রাশি। আমি সংজ্ঞাটা আরেকবার বলে দিচ্ছি যে পারিপার্শ্বিক ও সময়ের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। অর্থাৎ এটি একটি কি নির্দিষ্ট দিক হতে হবে এবং একটি তার অবস্থানেরও কি পরিবর্তন হচ্ছে, তার মানে এটি হচ্ছে একটি ভেক্টর রাশি। আর এই সরণেরই যদি আমি স্কেলার রাশিটা দেখি সেটা হচ্ছে কি দূরত্ব। তাহলে সংখ্যাটার মধ্যে চেঞ্জ আসবে কি, শুধুমাত্র নির্দিষ্ট যে দিকটা ছিল ওটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ পারিপার্শ্বিক ও সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। আর সরণের সংখ্যাটা হচ্ছে পারিপার্শ্বিক ও সময়ের সাপেক্ষে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। তাহলে এই যে দূরত্ব বা এটা বলা যায় ডিস্টেন্স, এটা হচ্ছে কি স্কেলার রাশি। তাহলে একটু কমেন্টে জানিয়ে দাও যে সরণ আর দূরত্ব ব্যাপারটা কি ক্লিয়ার নাকি। আচ্ছা, তারপরে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আমাদের বেগ বা ভেলোসিটি, আর একটা হচ্ছে দ্রুতি বা স্পিড। আচ্ছা, সুমি খাতুন ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, দেখো একটু খেয়াল করো, বেগ বা ভেলোসিটিটা হচ্ছে কি একক সময়ে বা কি বলা যায় একক সময়ে অতিক্রান্ত সরণটাই হচ্ছে বেসিক্যালি কি বেগ। অর্থাৎ একক সময়ে সে কতটুকু নির্দিষ্ট দিয়ে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটাই হচ্ছে আমাদের কি বেগ। একটি উদাহরণ দিয়ে বুঝাই, যেমন একটি বস্তু এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে মনে করো 5 সেকেন্ড সময়ে 50 মিটার দূরত্ব অতিক্রম করলো, সেক্ষেত্রে আমার বেগটা কত হবে? দেখো এটা কিন্তু একটা সরণ, ঠিক না? সরণ যেহেতু এ থেকে বি এর দিকে 50 মিটার হয়েছে কত সেকেন্ডে? 5 সেকেন্ডে। আর বেগের সংখ্যাটা হচ্ছে কি একক সময় অতিক্রান্ত সরণই হচ্ছে আমাদের কি বেগ। তাহলে আমরা বেগ সমান কি লিখতে পারি? অর্থাৎ ডিটেলস লিখলে বলা যায় 5 সেকেন্ড সময়ে অতিক্রান্ত সরণ কত? অতিক্রান্ত সরণ 50 মিটার। আর যেহেতু একক সময় তাহলে 1 সেকেন্ড সময়ে অতিক্রান্ত সরণ হচ্ছে কত? 50/5 ইকুয়াল কত হবে তাহলে? 10। আচ্ছা দেখো, তাহলে উপরে মিটার ছিল নিচে সেকেন্ড ছিল, তাহলে কত হবে? মিটার পার সেকেন্ড। অর্থাৎ নিচ থেকে যেহেতু এসের পাওয়ার কত, যারা নতুন 9-এ উঠেছ তারা হয়তো একটু না জানতে পারো, ক্লিয়ার করে দিচ্ছি। এটার এসের পাওয়ার হচ্ছে 1। তাহলে নিচ থেকে যদি কোনো একটা জিনিস উপরে যায় তাহলে তার পাওয়ারটা কি? তার পাওয়ারের সামনে একটা মাইনাস চলে আসে। যেহেতু এসের পাওয়ার 1 ছিল নিচে, আমি নিচ থেকে উপরে নিয়ে আসলাম, তাহলে এসের পাওয়ারের পূর্বে একটা মাইনাস চলে আসলো, আর পাওয়ার ছিল কত? 1 ছিল, তাহলে -1 অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড। আর দ্রুতি জিনিসটা কি? দ্রুতি জিনিসটা একেবারেই সিমিলার সরণের মতোই, শুধুমাত্র সরণের স্থানে গিয়ে দূরত্বটা আসবে। অর্থাৎ একক সময় অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে দ্রুতি, আর একক সময় অতিক্রান্ত সরণটাই হচ্ছে বেগ। আচ্ছা, আশা করি এই বিষয়টা তোমরা একটু ক্লিয়ার হয়েছে, একটু কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, তারপরে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আমাদের ত্বরণ বা এক্সিলারেশন। আচ্ছা তাহলে উপরের জিনিসটা ছিল, তাহলে বেগ কি একটি ভেক্টর রাশি।
ভেক্টর, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্কেলার। আচ্ছা, ত্বরণ যে জিনিসটা সেটা হচ্ছে, দেখো ত্বরণের সংখ্যাটা হচ্ছে একক সময়ে বৃদ্ধিকৃত বেগ। তাহলে একক সময় যতটুকু কোনো একটা বস্তুর একক সময় যতটুকু বেগ বৃদ্ধি পাচ্ছে সেটাই হচ্ছে তার ত্বরণ। অর্থাৎ সাপোজ কোনো একটা বস্তুর বেগ ছিল, কোনো একটা বস্তু সাপোজ এখান থেকে যাত্রা শুরু করে এই বিন্দুতে পৌঁছালো, অর্থাৎ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখানে তার বেগ ছিল সাপোজ 5 মিটার পার সেকেন্ড, এবং এখানে তার বেগটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। এখান থেকে এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে সময় লেগেছে 2 সেকেন্ড। তাহলে তার ত্বরণটা হবে কতটুকু? দেখো, ত্বরণ হবে হচ্ছে, আমি বলেছিলাম কি যে একক সময়ে কতটুকু বেগ বৃদ্ধি পাচ্ছে সেটাই হচ্ছে কি ত্বরণ। একেবারে সিম্পল, একক সময়ে কতটুকু বেগ বৃদ্ধি পাচ্ছে সেটাই হচ্ছে ত্বরণ। তাহলে দেখো এখানে 2 সেকেন্ডে কতটুকু বেগ বৃদ্ধি পাচ্ছে, দেখো বৃদ্ধিপ্রাপ্ত বেগ হচ্ছে কত, দেখো তো 15 - 5 মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল কত আসে, 10 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তো এই বৃদ্ধি কত সেকেন্ডে হয়েছে, 2 সেকেন্ড সময়। তাহলে 2 সেকেন্ড সময়ে বেগ বৃদ্ধি কতটুকু, 10 মিটার পার সেকেন্ড। সংজ্ঞা অনুযায়ী ত্বরণের সংখ্যাটা হচ্ছে একক সময়ে কতটুকু বেগ বৃদ্ধি পাচ্ছে, তার মানে 1 সেকেন্ড সময়ে বেগ বৃদ্ধি সমান কত হবে, 10/2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। আচ্ছা, এই জিনিসটা কীভাবে হলো একটু খেয়াল করো। উপরে ছিল হচ্ছে মিটার পার সেকেন্ড ইনভার্স 1, আর নিচে হচ্ছে সময়ের সাথে, মানে সময়ের যে এককটা এস। তাহলে এখানেও কি পাওয়ার 1 না? তাহলে এই 1 যদি উপরে যায় তাহলে কি -1 আর -1 কত হবে, -2 হবে। তো আমি এখানে ওভারঅল আমি কি লিখে দিতে পারি, 5 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। আচ্ছা, ত্বরণের ব্যাপারটা কি ক্লিয়ার নাকি একটু কমেন্ট করে জানিয়ে দাও। অধরাও হি ক্লিয়ার ভাইয়া। সজীব চৌধুরী ভাইয়া, এটা বুঝলাম না, 5 কি করে হলো? দেখো 5 কিভাবে হলো, তুমি কি ত্বরণের কথা বলছো? যদি ত্বরণের কথা বলো, দেখো এখানে বৃদ্ধিপ্রাপ্ত বেগ কতটুকু আসছে, 10। এটা কত সেকেন্ডে, 2 সেকেন্ডে 10। আমার বের করতে হবে কত ত্বরণের সংজ্ঞা অনুযায়ী, 1 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে কত, দেখো ঐকিক নিয়ম, 2 সেকেন্ডে যদি 10 হয় তাহলে 1 সেকেন্ডে কি কম হবে না? তাহলে কম হলে কি ভাগ হয়, এই যে দেখো 2 দ্বারা ভাগ দিলাম, তাহলে কি কাটাকাটি গেলে কত থাকে, উপরে 5 থাকেন, ওই 5টাই বসালাম, আর এককের হিসাব তো বললামই এই যে এখান থেকে। এখন কি ক্লিয়ার সজীব চৌধুরী? আহিয়া চৌধুরী পড়না ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, তো সবাই মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে।
আচ্ছা, তো আমরা পরবর্তী টপিকে যাই। তো পরবর্তী টপিকে যাব, কিন্তু দেখো আমরা কিন্তু ব্যাপারটা একটু সামারি করি। সেটা হচ্ছে সরণ। সরণ হচ্ছে সরণ, বেগ, ত্বরণ, এরা সকলে হচ্ছে কি ভেক্টর। আর দূরত্ব, দ্রুতি, এগুলো হচ্ছে দূরত্ব, দ্রুতি, সময়, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে স্কেলার। সরণের সংখ্যাটা কি বলেছিলাম, যে সোজা কথা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ে সে কতটুকু দূরত্ব একটি নির্দিষ্ট দিকে অতিক্রম করতেছে, সেটাই হচ্ছে সরণ। আর বেগটা হচ্ছে কি, ওই যে নির্দিষ্ট দূরত্বটা যে অতিক্রম করছে সেটা একক সময় কতটুকু করতেছে, অর্থাৎ 1 সেকেন্ড সময়ে সে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, সেটাই হচ্ছে বেগ। আর ত্বরণ হচ্ছে এই যে বেগটা তো বৃদ্ধিও পেতে পারে, ঠিক না? যেমন দেখবা যে একটা গাড়ি প্রথমে কি স্লোলি স্টার্ট করে, অর্থাৎ একক সময় তার কি বেগটা খুবই কম থাকে, একটা সময় যে কি সে বেগ বৃদ্ধি করতে করতে অনেক দ্রুত বেগে চলা শুরু করে, তখন দেখবো যে বেগের কিন্তু পার্থক্য হইল না একটা সময়। তো ওই বেগের পার্থক্য একক সময় কতটুকু হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের ত্বরণ বা এক্সিলারেশন। আচ্ছা, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ভেক্টর রাশি। আর দূরত্ব, দ্রুতি, সরণের সংজ্ঞাটার মধ্যে দূরত্বটা হবে শুধুমাত্র নির্দিষ্ট দিকটা চলে বাদ পড়বে। আর বেগের সময় ঠিক সেম, অর্থাৎ দিকটা বাদ পড়বে। মানে দ্রুতি যখন আমরা সংজ্ঞা দিব তখনও বেগের মতনই হবে, শুধুমাত্র সরণের স্থানে দূরত্বটা বসবে। আর সময় তো সময়, এটা হচ্ছে মৌলিক একটা রাশি। আচ্ছা, এতটুকু ক্লিয়ার নাকি? এর মধ্যে কি কোনো কারো কোশ্চেন আছে? আচ্ছা, আধুরা ওহি কোশ্চেন করছে মন্দন তো স্কেলার রাশি হবে। আচ্ছা, মন্দনে এখন আমরা যাইনি, এটা যাব, আগে এতটুকু ক্লিয়ার করি। আচ্ছা দেখো, এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এখান থেকে সূত্র প্রতিপাদন করব, সূত্র বের করব। এখানে একটু খেয়াল করে, আমরা এখানে যে ম্যাথটা করছিলাম এখানে একটু ক্লিয়ার করে আবারও লিখি। দেখো এখানে কত আসলো, 10 মিটার পার সেকেন্ড। এখানে আসছিল হচ্ছে 10/2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, আর এখানে আসছিল 5 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এখানে যে এ বস্তুর আদি বেগটা কত ছিল, অর্থাৎ স্টার্টিং বেগ কত ছিল, 5 মিটার পার সেকেন্ড। আর এই 2 সেকেন্ড সময়ে তার বেগ কততে পৌঁছেছিল, 15 মিটার পার সেকেন্ড। তো এই যে 5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে, এটাকে ধরতে পারি ইউ, আর এটাকে ধরতে পারি ভি, যেখানে ইউ ইজ ইকুয়াল বলতে পারি আমরা আদি বেগ, আদি বেগ, আর ভিকে আমরা বলতে পারি শেষ বেগ। টি হচ্ছে সময়, আর এ হচ্ছে ত্বরণ। ত্বরণ। আচ্ছা, তো একটু খেয়াল করো, আমরা যদি এগুলোকে রিপ্লেস করে দিই, অর্থাৎ দেখো এই 10-এর স্থানে আমি কি বসাতে পারতাম, 15 মাইনাস 5 মিটার পার সেকেন্ড। এখানে ওইটাই বসাইতে পারতাম, 15 মাইনাস 5 মিটার পার সেকেন্ড। তো এখানে 15টা কি দেখো তো, ভি না, অর্থাৎ শেষ বেগ, শেষ বেগ ভি। তাহলে আমি 15-এর স্থানে আমি কি বসাতে পারি, ভি, এবং 5-এর স্থানে আমি কি বসাতে পারি দেখো তো, ইউ বসাইতে পারি না, অর্থাৎ আদি বেগ। তাহলে আমি এই 5-এর স্থানে আমি বসিয়ে দিলাম ইউ। তাহলে এখানে কি হলো দেখো তো, ভি মাইনাস ইউ, আর নিচে দেখো 2, এটা কি সময় ছিল না দেখো তো, 2 সেকেন্ড সময়, অর্থাৎ টি। তাহলে আমি এখানে টি বসিয়ে দিতে পারি। আর এই যে জিনিসটা আমরা পেলাম, এই জিনিসটা কি ছিল,
ত্বরণ, তাহলে আমি কি লিখতে পারি, এটাই কি এ ছিল না? তাহলে আমি সোজা কথা এটাকে যদি আমি সামারি করে লিখি, তাহলে এই জিনিসটাই হচ্ছে কি মেনলি ত্বরণ। তাহলে ত্বরণ এ ইজ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। এটাকে আর একটা ফর্মে লেখা যায়, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। আচ্ছা, তো এটাই হচ্ছে তোমার এই গতি চ্যাপ্টারের প্রথম সূত্র, 1 নম্বর দিয়ে রাখো। তো এই সূত্রটা প্রতিপাদন কি বুঝেছে, এবং আমি এই যে সংকেতগুলো লিখেছি এগুলো কি সবাই ক্লিয়ার নাকি একটু কমেন্ট করে জানিয়ে দিও। সজীব চৌধুরী ক্লিয়ার, আহিয়া চৌধুরী পড়না ক্লিয়ার ভাইয়া। ওকে, তো এভাবেই সকল সূত্রগুলো মোটামুটি প্রমাণ করা যায়। আমরা সূত্রগুলো প্রমাণ না করে সূত্রগুলো এখানে লিখে দিই। বই প্রমাণগুলো সুন্দর মতো দেওয়া আছে, যদি কেউ না বুঝো তো আমাদের যে মেসেঞ্জার গ্রুপ বা গ্রুপে, আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো। আচ্ছা, তাহলে আমরা সূত্র প্রথমটা কি পেলাম? প্রথম সূত্রটা হচ্ছে ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি। 2 নম্বর সূত্রটা হচ্ছে এস ইজ ইকুয়ালস টু ভিটি। 3 নম্বর সূত্রটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, এখানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্বকে আমরা কী দ্বারা প্রকাশ করি? এস দ্বারা প্রকাশ করি। আচ্ছা, 4 নম্বর সূত্রটা হচ্ছে কি এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই 4টা সূত্র মোটামুটি মনে রাখলেই হয়। আর একটা সূত্র 5 নম্বর সূত্র, সেটা হচ্ছে কি এস ইজ ইকুয়ালস টু ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। সেক্ষেত্রে 1 নম্বর এটা হচ্ছে কি ত্বরণ। এটা হচ্ছে যখন ত্বরণ থাকবে সেক্ষেত্রে ইউজ করতে পারবা। এটা হচ্ছে যদি সমবেগে গতিশীল হয়, সমবেগে গতিশীল হয় সেক্ষেত্রে তুমি ব্যাখ্যা করতে পারবা। অর্থাৎ কোনো একটা বস্তুর যদি একটি ঘটনার মধ্যে সময়ের সাথে যদি তার বেগের যদি কোনো পরিবর্তন না ঘটে, অর্থাৎ সেক্ষেত্রে কোনো যদি ত্বরণ না থাকে, ওই সিনিয়রও ওই ঘটনাটাই শুধুমাত্র আমরা এস ইজ ইকুয়ালস টু ভিটি বা সমবেগের সূত্রটা প্রয়োগ করবো। আর এখানে যতগুলো আছে সবগুলোই হচ্ছে কি ত্বরণ থাকবে। আর সমবেগটা শুধুমাত্র এই একটা খুব ইম্পর্টেন্ট, এস ইজ ইকুয়ালস টু ভিটি। আচ্ছা, সূত্রগুলো একটু সবাই লিখে নিবে, তা কারণ সূত্রগুলো দরকার আছে আমাদের পরবর্তী ম্যাথগুলো করার জন্য। সজীব চৌধুরী ভাইয়া নোট করতে হবে, আমি তো মাত্র আসলাম। জি ভাইয়া, নোট করতে হবে। যদি মাত্র এসে থাকে তাহলে পরবর্তীতে ভিডিওটা আরেকবার দেখবে। ভিডিওটা আমাদের ফেসবুক গ্রুপেই থাকবে, পরবর্তী দেখে নোট করে নিবে, কারণ নোট অনেক ইম্পর্টেন্ট। নোট করা শিখতে হবে তোমাদের। আচ্ছা, তার পরবর্তী একজন যে কোশ্চেন করলো, আচ্ছা মন্দন সূত্রগুলো লেখা শেষ হলে এখানে আমরা মন্দনটা একটু বুঝাই। মন্দন জিনিসটা কি? আচ্ছা, মন্দন বা ডিসেলারেশন, অর্থাৎ এক্সিলারেশন, এটা হচ্ছে ডিসেলারেশন। তো মন্দন জিনিসটা হচ্ছে ত্বরণের ঠিক উল্টা। অর্থাৎ ত্বরণের সংজ্ঞাটা কি ছিল? বেগ বৃদ্ধির হার কি, অর্থাৎ একক সময়ে কতটুকু বেগ বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে ত্বরণ। আর মন্দন হচ্ছে বেগ হ্রাসের হারকে মন্দন বলে। অর্থাৎ
একক সময়ে কতটুকু বেগ হ্রাস পাচ্ছে সেটা হচ্ছে মন্দন। যেমন তুমি একটা সিনারিও খেয়াল করো, সাপোজ একটা বাস হাই স্পিডে আছে, মনে করো এখানে বেগ হচ্ছে মনে করো 100 মিটার পার সেকেন্ড। এখান থেকে যাত্রা শুরু করে সে এখানে গেল মনে করো 10 সেকেন্ড সময় এখানে আসলো এ থেকে বি বিন্দুর দিকে। এখানে আসার পরে তার সে এখানে যখন ছিল তখন সে ব্রেকে প্রেস করছে, ব্রেক করার ফলে সে সময়ের সাথে সাথে বেগ হ্রাস হতে হতে সাপোজ এখানে 20 মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে দেখো তো সময়ের সাথে সাথে কি বেগের কি হ্রাস হয়েছে না? তাহলে এক্ষেত্রে হবে মন্দন, অর্থাৎ মন্দন যদি আমি বলি মন্দনটা হবে কত? তাহলে মন্দন ইজ ইকুয়াল, ত্বরণের সূত্রের ক্ষেত্রে ছিল ত্বরণ এ ইজ ইকুয়াল টু ছিল ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ শেষ বেগ মাইনাস আদিবেগ বাই টি। আর এখানে হবে আদিবেগ মাইনাস শেষ বেগ বাই টি। সেক্ষেত্রে দেখো তো আদিবেগটা কত? 100, শেষ বেগ কত? 20 বাই কত? 10। তাহলে দেখো তো 100 মাইনাস 20 কত থাকবে? 80 বাই 10 ইজ ইকুয়ালস টু 8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তাহলে 8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 হচ্ছে ওর মন্দন। আমি যদি এই ঘটনাটার ক্ষেত্রেই ত্বরণ অ্যাপ্লাই করতাম সেক্ষেত্রে কাহিনীটা কি হতো একটু খেয়াল করো। আমি যদি ত্বরণের সূত্র যদি অ্যাপ্লাই করতাম তাহলে সেক্ষেত্রে দেখো তো এখানে কি হতো? ভি হচ্ছে কত? 20 মাইনাস, অর্থাৎ এটা হচ্ছে কি ভি আর এটা হচ্ছে ইউ। 20 মাইনাস 100 বাই 10, 10 সেকেন্ড সময় টি, অর্থাৎ এখানে আসতেছে কত? মাইনাস 8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তাহলে একটু ব্যাপার খেয়াল করো, মাইনাস 8 আর এখানে হচ্ছে কত? 8। তাহলে ত্বরণ এবং মন্দনের ক্ষেত্রে সম্পর্কটা কি হবে? ত্বরণ ইজ ইকুয়ালস টু মাইনাস মন্দন, বা সেম কথা, মন্দন ইজ ইকুয়ালস টু মাইনাস ত্বরণ, অর্থাৎ ঠিক বিপরীত, ত্বরণের ঠিক বিপরীত জিনিসটাই হচ্ছে আমাদের কি মন্দন। আচ্ছা, তাহলে এই জিনিসটাকে ক্লিয়ার, যার মন্দন এবং ত্বরণের মধ্যে কনফিউশন ছিল। আর যেহেতু ত্বরণটা হচ্ছে ভেক্টর, তার মানে মন্দনটাও হবে কি ভেক্টর, কারণ এই দুইটা প্রকাশ করার জন্যই আমাদের কি দিকের প্রয়োজন হয়, দুটোই ভেক্টর রাশি। একটু জানিয়ে দাও সবাই ক্লিয়ার কিনা। আহিয়া চৌধুরী পর্ণা, জি ভাইয়া ক্লিয়ার। ওকে, তো আমি ক্লাস শুরুর 5-10 মিনিট পরেই একটা জিনিস পড়িয়েছিলাম এবং বলেছিলাম যে যখন বেগ, ত্বরণ এই টপিকগুলো ক্লিয়ার হয়ে যাবে তখন আবারও ওই স্কিপ করা টপিকটা পড়াবো বা রিক্যাপ করব। তো ওই টপিকটা কি সবার মনে আছে? জড় এবং অজড় প্রসঙ্গ কাঠামো, এই ব্যাপারটা বাকি ছিল। অর্থাৎ আমাদের প্রসঙ্গ কাঠামো এই জিনিসটার ক্লাসিফিকেশন মাত্রার সাপেক্ষে 3টি আমরা পড়েছিলাম, 1D, 2D এবং 3D। এবার আমরা পড়ব হচ্ছে একটি প্রসঙ্গ কাঠামোর বেগের ভিত্তিতে এবং ত্বরণের ভিত্তিতেও 2টি ভাগে ভাগ করা হয়। প্রথমটি হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো, এবং অপরটি হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ
কাঠামো। ওকে, তো জড় প্রসঙ্গ কাঠামো এই ব্যাপারটা কি? জড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে যদি কোনো প্রসঙ্গ কাঠামো সমবেগে বা স্থির অবস্থায় থাকে তাহলে সেই প্রসঙ্গ কাঠামোকে বলা হবে জড় প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ এর বৈশিষ্ট্যগুলো কি হয়? বেগ হবে কত? বেগ ইজ ইকুয়ালস টু 0, অর্থাৎ কি স্থির, অথবা বেগ 0, অথবা স্থির, অথবা কি সমবেগে চলবে, সমবেগে চলবে। তাহলে সেটাকে আমরা কি বলতেছি? জড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামোর আরেকটা নাম হচ্ছে গ্যালিলীয় প্রসঙ্গ কাঠামো। গ্যালিলীয় প্রসঙ্গ কাঠামো বা নিউটনীয় প্রসঙ্গ কাঠামো। নিউটনীয় প্রসঙ্গ কাঠামো। এর কারণটা হচ্ছে কি, নিউটনীয় প্রসঙ্গ কাঠামো বলার কারণ হচ্ছে নিউটনের যে 3টি ল আছে, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, এই সকল সূত্রগুলোই জড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে প্রযোজ্য হয়। কিন্তু অজড় প্রসঙ্গ কাঠামো যেহেতু এর কি থাকবে? ত্বরণ থাকবে। এর হচ্ছে কি ত্বরণ থাকবে। যে প্রসঙ্গ কাঠামোর ত্বরণ থাকবে সেটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। অজড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে নিউটনের যে 3টি সূত্র আছে, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, এই লগুলো হচ্ছে তৃতীয় চ্যাপ্টারে পড়বা। যারা 10-এ আছো বা 9 কমপ্লিট করেছো তারা এর ব্যাপারে জানো, নিউটনের যে বিখ্যাত 3টি সূত্র আছে। আর যারা নতুন তারা তৃতীয় চ্যাপ্টারে পড়বা। তো অজড় প্রসঙ্গ কাঠামোতে যেহেতু ত্বরণ আছে তার জন্য এই সকল প্রসঙ্গ কাঠামো নিউটনের সূত্রগুলো সঠিকভাবে প্রয়োগ করা যায় না। আর যেহেতু জড় প্রসঙ্গ কাঠামো স্থির থাকে অথবা বেগ শূন্য অথবা কি সমবেগে চলতে থাকে, তার জন্য এখানে নিউটনের 3টি যে সূত্র আছে এই 3টি সূত্র প্রযোজ্য হয়। এখন বলতে পারো যে ত্বরণ থাকলে মানে এই অজড় প্রসঙ্গ কাঠামোতে কি নিউটনীয় সূত্র কি প্রয়োগ করা যায় না? আসলে যে বস্তুর কি বলা যায়, যে বস্তুর ত্বরণ আছে সেই বস্তুতে কি আমরা নিউটনীয় সূত্র প্রয়োগ করতে পারবো না? ওই বস্তুতে নিউটনের সূত্র প্রয়োগ করতে পারবো, কিন্তু ওই বস্তুটাকে প্রসঙ্গ কাঠামো ধরতে পারবো না। আচ্ছা, তো অজড় প্রসঙ্গ কাঠামোগুলোর এক্সাম্পলগুলো কি হতে পারে? এক্সাম্পল হতে পারে লিফট। লিফটের আমরা জানি কি ত্বরণ আছে। তারপরে কি থাকতে পারে? রকেট হতে পারে। এগুলো হচ্ছে কি ত্বরণ থাকে। এগুলোকে আমরা রেফারেন্স ফ্রেম ধরলে নিউটনের সূত্রগুলো খাটবে না, আর এগুলোকে বলা হবে কি অজড় প্রসঙ্গ কাঠামো। আর জড় প্রসঙ্গ কাঠামোর উদাহরণগুলো কি হতে পারে? যেমন একটি গাছ হতে পারে, পৃথিবীকে তুমি জড় প্রসঙ্গ কাঠামো হিসেবে ধরতে পারো। অর্থাৎ যে বস্তুটা সমবেগে গতিশীল অথবা স্থির সেটাকে তুমি জড় প্রসঙ্গ কাঠামো ধরতে পারো। আচ্ছা, তো এই গেল হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় প্রসঙ্গ কাঠামোর ব্যাখ্যা। সবাই একটু জানিয়ে দেবে এই জিনিসটা ক্লিয়ার কিনা। আচ্ছা, তারপরে একটি ম্যাথ দিব, খুবই সোজা, কঠিন হওয়ার কোনো প্রশ্ন আসে না। যেহেতু প্রশ্নটা হচ্ছে একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 10 সেকেন্ড সময়ে 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। বস্তুটির ত্বরণ বের করো। ত্বরণ বের করো।
আচ্ছা, এই কোশ্চেনটার সলিউশন একটু সবাইকে 2 মিনিট সময় দেওয়া হলে একটু সবাই ম্যাথের অ্যান্সারটা জানিয়ে দিবা। অধরা ওহি 2 সেকেন্ড হবে, 2 সেকেন্ড না, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তবে উত্তর ঠিক আছে। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও উত্তর কত হবে। আচ্ছা, তাহলে যারা যারা করতেছো করতে থাকো, আমরা ম্যাথটা সলভ করার চেষ্টা করি। দেখো আমাদের ডেটা কী দেওয়া আছে। আমাদের ডেটা দেওয়া আছে, প্রথমে হচ্ছে দেখো, একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 10 সেকেন্ড সময়ে 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। বস্তুটির ত্বরণ কত? দেখো এখানে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, তার মানে কি বলো তো? তার আদি বেগ, অর্থাৎ সে আদি বেগটা কত? তার আদি বেগটা হচ্ছে 0, কারণ স্থির অবস্থা থেকে আরও বেগ থাকে না। আদি বেগ u ইজ ইকুয়ালস টু কত? 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। ওকে, তারপর যাত্রা শুরু করে 10 সেকেন্ড সময়ে 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। তার মানে শেষ বেগটা কত? শেষ বেগ v ইজ ইকুয়াল 20 মিটার পার সেকেন্ড। ওকে, কতটুকু সময়? 10 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ড। তাহলে সময় t ইজ ইকুয়াল 10 সেকেন্ড। আমাদের বের করতে বলছে কি? ত্বরণ a ইজ ইকুয়াল কত? দেখো আমরা জানি কি, এভাবেই পরীক্ষার খাতে এভাবেই লিখতে হয়। আমরা জানি a ইজ ইকুয়াল v মাইনাস ইউ বাই টি। তাহলে দেখো তো, এখানে আমরা ডেটাগুলো যদি বসিয়ে দিই, তাহলে v কত? v হচ্ছে 20 মাইনাস ইউ কত? দেখো তো 0, সময় কত? 10। তার মানে এখানে কত থাকবে? 20 বাই 10 ইজ ইকুয়াল কত আসবে? 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এককটার দিকে একটু খেয়াল রাখবা, 20 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এই ম্যাথমেটিক্যাল টার্মটাকে সবাই বুঝতে পেরেছো নাকি? একটু কমেন্টে একটু জানিয়ে দিবা। আদরাহি মিটার পার সেকেন্ড দেই নাই, টাইপ করতে পারি না। আচ্ছা, বুঝতে পারছি, ও আসলে টাইপ করতে পারি না, তার জন্য। এমডি জুয়েল রেজা, ওয়েলকাম। ইয়েস ভাইয়া, জুয়েল রেজা জয়েন করেছে আমাদের সাথে। আচ্ছা, আহিয়া চৌধুরী পর্ণা উত্তর দিয়েছে। সজীব চৌধুরীর অ্যান্সার ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে একটা ম্যাথই করালাম, কারণ হচ্ছে তোমাদের মোটামুটি 1-1.5 ঘন্টার মতো হয়ে গিয়েছে। আর আজকে যেহেতু থিওরি বেশি ছিল, তার জন্য ম্যাথমেটিক্যাল টার্মগুলো বেশি একটা দেখাতে পারিনি। পরবর্তী ক্লাসে আমাদের শুধু ম্যাথমেটিক্যাল টার্মগুলোই থাকবে। তো আশা করি পরবর্তী ক্লাসে সবাই জয়েন করবা। আমরা ওই ক্লাসে ম্যাথমেটিক্যাল টার্মগুলো ভালো করে প্র্যাকটিস করব। আর মোটামুটি এই পরবর্তী ক্লাসটা করলেই এই চ্যাপ্টার মোটামুটি কভার হয়ে যাবে।
আচ্ছা, আর সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দিবে আমাদের গ্রুপটা, যেন সবাই পরবর্তী ক্লাসগুলোতে জয়েন করতে পারে। আচ্ছা আচ্ছা ভাইয়া, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ।